পরিচালনায় আমাদের হরিণঘাটা বিধানসভার ২ নম্বর মণ্ডলের আমাদের এই নিমতলায় আমরা সবাই ক্লাবের পরিচালনায় সেই মায়ের আরাধনায় তারা মত্ত হয়েছিলেন। আমি ক্লাবের সকল সদস্যবৃন্দকে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। বিশেষ করে আমাকে ফোন করেছিলেন আমাদের এই মণ্ডলের ২ নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি মাননীয় তাপস নাহা মহাশয়। উনি বললেন, ছেলেরা আপনার একপালা কবি গান শুনতে চায়। আমি তো বললাম, যদি শুনতে চায় তাহলে আর না গেয়ে কি পারা যায়, গাবো। তাহলে আপনি ডেট দেন। রেট দেবেন না, ডেট দেবেন। আমি তো বুঝে গেলাম যে ব্যাপারটা কি। এখন ওরা ডাক দিয়েছে, কোনোদিন আমাকে ডাকেনি, এবার যখন ডেকেছে, আমার মূল দল তো এই দল, যত দলই আছে, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আমার আসল দল হচ্ছে এই কবি গানের দল। এই দলই হচ্ছে আমার বল। আর এই দলের জন্যই আপনাদের কাছে আমি পরিচিত, নাকি নাকি এমএলএ হয়ে পরিচিত হয়েছি? কি কন আপনারা, কি কন? এমএলএ হওয়ার আগে আমরা চিনতেন না, না চিনতেন নাকি? কথা কন না কেন? আচ্ছা, তাহলে আমার সবচাইতে বড় পরিচয়, আমি আপনাদের কবি অসীম সরকার। আমি শুধু ভারতবর্ষে নয়, ভারতের বাইরেও একাধিক রাষ্ট্রে আপনাদের আশীর্বাদে নির্বিবাদে এই কবি গানের জার্নি করছি। আপনারা জানেন, গত বছরও লন্ডন গিয়েছিলাম। বিভিন্ন দেশে আমাদের যেতে হয়। এ কার বাচ্চা কান্দে রে? আরে তোমার এই মনিটর হলো কি? তা আজকে আমরা এসেছি, আপনারা আশীর্বাদ করবেন। এই মায়ের পূজার লক্ষ্য হচ্ছে অসুরকে ধ্বংস করে শান্তির একটা পরিবেশ তৈরি করাই হচ্ছে। এই মায়ের পূজা থেকে আমরা শিক্ষা পাই। তাহলে আমরা মায়ের কাছে প্রার্থনা করব, মা, আমরা যে বাংলায় বাস করি, ভারতের ব্যাপারটা অত চিন্তা করে লাভ নাই, অন্তত বাংলাটা থেকে তুমি অসুর মুক্ত করে একটু জনগণের শান্তি দেও মা। এই বাংলার অসুর যেন তাড়াতাড়ি ধ্বংস হয়। আসুরিক প্রবৃত্তি যাদের মধ্যে থাকে, তাদের দ্বারাই জনগণ কখনো শান্তিতে থাকতে পারে না, এটা মনে রাখবেন। আর দৈব প্রকৃতি যাদের মধ্যে থাকে, সততা, নীতি, এই নিয়ে তারা চলে। আর আসুরিক প্রবৃত্তি হচ্ছে নিজের ক্ষমতা দেখানো, অসৎ, দুর্নীতি, এইগুলো হচ্ছে তাদের সম্বল থাকে সব সময়। সে যারাই হোক, মায়ের কাছে আমাদের প্রার্থনা, মা সেই অসুরকে ধ্বংস করে তুমি বাংলায় চির শান্তি প্রতিষ্ঠা করো। তোমার কাছে এই প্রার্থনা, মা, মায়ের কাছে প্রার্থনা করে উলুধ্বনি, জয়ধ্বনি করুন। জয় জয় মা কালীপ্রীতে একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যারা অসুর তাদের কিন্তু গায়ে বাজিয়ে যাবে। এই যে মনে হয় আমাকে করছে, কয়ে মাছার তলায় কে দেয়, কয়ে আমি গুড় খাচ্ছি না, ও চেটিয়ে চেটিয়ে খাচ্ছে। ও ভাবছে আমারে দেখে বেলাইছে, বুঝেছেন? এক বুড়ি, সে তামাক লাগাইছে। আগে এই পালানে তামাক লাগাতো না, তামাক কাটিয়ে কাটিয়ে হুকো খাতো, মনে আছে? সিটিয়ে গুড় দিয়ে মাখাতো। কারা কারা জানেন? হাত তোলেন। বাহ, কায়দা কত! কোনো বাড়ি আছে নাকি এখনো? ছিলুম নাই, আমার বোনগার বাড়ি এখনো আছে, যাই দেখিয়েছেন।
আমার ঠাকুর দাদা খেতেন, আমার বাবা খেতেন, আমিও খেতাম, আমার বড় ছেলেও আবার মাঝে মাঝে খায়। এই যে হাসিয়ে পড়ে, ওতে পেটের রোগ সরিয়ে যায়। এই বাটবুট বদহজম এগুলো থাকে না। তারপরে হুকোস জল, এ বাড়ি কল, যদি করুও জল, করুও মানে বোঝেন, 3-4 দিন খাবার পরে একটু কেমন লাল লাল ছাট হয়ে পড়ে, ওই দিয়ে যদি সকালবেলা চোখ ধুতি পারে, তাহলে আমার মতো চশমা নেওয়া লাগবে না। যে কয়দিন ওই করুও জল নিতাম সে কয়দিন চশমা লাগে নাই, বল ঠিক না? এখনও খাইও না আর জল পাইও না, ও তো কিনতে পাওয়া যায় না। যে আমার একটু সিলুমের জল দাও, 1 কোটি টাকা দিলেও বাবা, বুঝিস? তাই বুড়ি তামাক লাগাইছে, এনে পাশের এক বাড়ির একটা ছাগলের বাচ্চা চাইয়ে ওরা আবার ওই কষি কষি তামাকের পাতা খাচ্ছে। আর বুড়ি রাগ করিয়ে ছোট্ট একটা খোয়া, বেশি বড় না, এতটুকু, এই যা যা ছুঁড়ে মারিছে, লাগবি তো লাগ, একেবারে ব্রহ্মতালুতি লাগিয়ে করে মরিয়ে গেছে। অন্য জায়গায় লাগলি মরতো না। বুড়ি তাকাই দেখে না, তাই কেউ যখন নাই, আমি ছাগল মারিছি, লোকে জানলি তো আমি গেছি, টাকা দিতে হবে। তাড়াতাড়ি টানে নিয়ে পাশে পুকুরে গিয়ে কচুরি হয়েছে, পুকুরে কচুরির তলায় ঢুকাইতে হয়েছে। এখন বুড়ির মনের মধ্যে খালি খোঁচাচ্ছে, আমি যে ছাগল মারলাম আর ওই কচুরির তলায় রাখলাম, কেউ দেখলো না তো। এখন ওই দিন ছিল আবার 8 বার, আর বুড়ির বাড়ি হচ্ছে একবার রাস্তার পাশে। বুড়ি ওই রাস্তায় দাঁড়াইয়ে লোকজন যাচ্ছে, ডেকে কয়, ও দাদা কি আমার নামে হাটে কিছু আলোচনা হচ্ছে নাকি? সবাই কয়, কেন তোমার নামে আলোচনা হবে, তুমি এত ভালো বুড়ি, হ্যাঁ? কেউ যদি যায় তোমার বাড়ি, তুমি রোয়া চাও দেও না, দুধ চা ছাড়া খাওয়াও না, কত ভালো। বুড়ি ভাবতেছে তাহলে এরা জানে না। আর এক দল যখন আসছে, অমশাইরা দাঁড়াও, কি আমার নামে হাটে কিছু আলোচনা হচ্ছে নাকি? কয়, কেন তোমার নামে আলোচনা হবে, কিসের আলোচনা হবে? কয়, এরাও জানে না রে, কারণ আমি ছাগল মারিছি, এ না জানিয়ে তো পারে না, কেউ না কেউ দেখিছে। এইবার কয় যুবক ছেলে, ওরা বেশ হাটটাট করে মজলিস করতে করতে আসতেছে। বুড়ি তাকে ধরে যে কয়, এ ভাই তোরা সত্যি কথাটা কত, একেবারে সত্যি কথাটা কত, আমার নামে হাটে কিছু আলোচনা হচ্ছে নাকি? ওর মধ্যে একজন চালাক আছে, কয় আলোচনা আবার হচ্ছে না, আসতেছে পিছনে, ঠিক পাবার নেই। বুড়ি কয়, আমি কি মারতে চাইছিলাম নাকি? আমি তো এমনি এমনি গাইতেছিলাম, মরিয়া গেছে ওই কচুরির তলে, তুই আমার দোষ কি? বুড়ির মনের মধ্যে খোঁচাচ্ছে। এখন যারা অসুর তাকে মনের মধ্যে খোঁচাবে, এই যে আমারে কয়, যারা দুর্নীতি করে, যারা চুরি করে, যারা আসরিক প্রবৃত্তি নিয়ে চলে, দেখবেন তারা কালকে সকালে ওই চার দোকানে আলোচনা করবে না। অসীম সরকার কবি গান গাইছে, আমাকে নিন্দামন্দ হয়ে গেছে। আমি কারো নাম কইছি? কথা কও না কেন? যে হোক, আমার দলের লোক, আমি ওই হ্যাঁ কায়দা আছে। তাপস বাবু গেল কোথায়? এই জন্যে মায়ের কাছে এই প্রার্থনাই আমরা করব, আমরা যেন শান্তিতে থাকতে পারি, আমাদের মৌলিক অধিকার যেন কেউ কেড়ে না নেয়। আমরা যেমন স্বাধীন ভারতবর্ষের মানুষ, স্বাধীন বাংলায় বসবাস করি, আমাদের স্বাধীনতায় যেন কেউ হাত না দেয়। মায়েরা যেন সুন্দরভাবে ঘাটে পথে চলতে পারে, রাত নাই দিন নাই, যখন তখন মায়েরা চলবে। ওই অসুরের দল যেন মায়েদের উপর আক্রমণ না করে, ওদের তাড়াতাড়ি মারো, তাই নাহলে খালি খালি ভোগ খাতি আসে না, বুঝলে? একবারে পরিষ্কার বলে দিলাম। আমি আবার হাসতেছে, কথা শুনে শুনে আবার হাসে। এই অসুরগুলোরে ধ্বংস করো, এ হচ্ছে মায়ের কাছে প্রার্থনা। আমি সবাইকে শ্রদ্ধা জানাই। রাধা গোবিন্দ, রাম সীতা, হরিচাঁদ গুরুচাঁদ সহ, আমার শ্রীমান মহাপ্রভু সহ, ভক্তবৃন্দ সহ
সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আর একটা কথা মনে রাখবেন, যে যার ভক্ত হন না কেন মনে রাখবেন আমরা সবাই সনাতনী। কেউ যেন বিভক্ত হবেন না। বৈষ্ণব যদি ভাবে ও মতুয়া, মতুয়া যদি ভাবে খেলা হরে কৃষ্ণ দল, তাহলে হয়ে যাবা দুর্বল। কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, হরি ভক্ত, তোমরা কেউ হবা না বিভক্ত। সবাই উচ্চকণ্ঠে বলবো আমরা সবাই সনাতনী। বলো আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী। আমাদের ভাইয়েদের উপর আঘাত যদি কেউ করতে আসে তাহলে আমরা সবাই দাঁড়াবো তার পাশে। জয় হরি বল। এইবার গান্ধারী আর শ্রীকৃষ্ণের পালা, তাই তো? আমার শিষ্য ছেলে নির্মল, ও কি নাম ধরেছে আজকে বলেন? কি নাম? বাহ, ও এখন আর নির্মল নাই, ও গান্ধারী নাম ধরেছে। গান্ধারী হচ্ছে দুর্যোধনের মা, সুবল রাজার স্ত্রী, সুবল রাজার মেয়ে। আর এই দুর্যোধন, দুঃশাসন যারা ছিল এদের হচ্ছে মা। আর ধৃতরাষ্ট্রের স্ত্রী। ধৃতরাষ্ট্র অন্ধ, দুই চোখ বন্ধ। আর এই গান্ধারী, সে কি কি প্রশ্ন করেছে মনে আছে তো? প্রত্যেকটার জবাব নেবেন। প্রথম প্রশ্ন করেছে, আমার 100 ছেলের মারা গেছে, আমি রাত্রিবেলায় মশাল হাতে মৃত পুত্রদের দেখিবার আশাতে কুরুক্ষেত্র যুদ্ধ ক্ষেত্রে দিলাম দর্শন। হে কৃষ্ণ পিতবাসে, তুমি আমার পিছনে এসে কুটিল হাসি হেসে কেন জ্বালাইয়া দিলে আমার শোকের হুতাসন। হুতাসন মানে আগুন, বুঝেছেন? যদি কেউ ফাঁসার খেয়ে পড়িয়ে যায়, ধরেন পাশে একজন যদি হাসিয়ে ফেলে, উঠে গালাগালি দেয়, এই শালা আমি বাসার খাইছি আর তোর বাড়ি খুশি হয়েছে না, তুই বাড়ি করবি, কয় না? ঠিক এইরকম কায়দা। আমার ছেলে মরে গেছে আর তুমি হাসতিস, হাসলে কেন? এসছে প্রথম প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন করেছে, তুমি নাকি ধর্ম দেবার জন্য বারে বারে অবতীর্ণ হও ধরণী পরে। আচ্ছা কৃষ্ণ শারদ্ধারে, তুমি বলো আমার ঠাই, এই যে কুরুক্ষেত্র যুদ্ধ হলো, লক্ষ লক্ষ মানুষ মারা গেল, এর দ্বারাই কি ধর্ম প্রতিষ্ঠা হলো, এর জবাব চাই। ঠিক বলছি তো নাকি? বুঝতে পারছেন? শুনতে গেলে কবি গান একটু থাকতে হয় এক্সট্রা জ্ঞান, তাই নাহলে বোঝা যাবে কেন? 3 নম্বরের প্রশ্ন করেছে, এই কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ তোমার কি কোনো দোষ ত্রুটি আছে, না তুমি দোয়া তুলসী কৃষ্ণচন্দ্র, তোমারই তো বলে ভক্তের প্রাণের কেন্দ্র, কয় না? দোয়া তুলসী নন্দ ঘোষ, তার নাই কোনো দোষ, এরকম বলে না? এই প্রশ্ন করার পরে নিজের ভূমিকা ছেড়ে নির্মল হয়ে প্রশ্ন করেছে অসীম সরকারের ধারে, সিএএ বলে কারে, খায় না মাথায় নেয়, আবার কি কি বলিছে, হ্যাঁ? নাকি গায়ে ঘষে? সিএ বলে গায়ে ঘষে, বাসে না রসে। আর গল্প একটা বলিছে আপনাদের পাশে, কে নাকি কলকাতা পড়তে গেছে, আর সে নাকি বাবারে বড় বড় চিঠি লিখে পাঠায় বারে বারে, বাবা নাকি চিঠি লিখেছে, আর এত বড় চিঠি লিখিস না, ছোট করে লিখিস। ছেলে নাকি লিখেছে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। আর বাবা নাকি জবাব দিয়েছে, স্নেহের দুলাল, গুদামপুরে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। গল্প কি দেখেছেন? হায় রে আমার কপাল রে। বসেন, ওর ঘাড়ের পেতনি আমি ছাড়াবো, তারপরে আজকে এই জগৎ থেকে যাবো। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ মা কালী প্রিয় একেবারে হরি হরি বল।
শোনো মা, হ্যালো, আর একটু ভাই দাও, ভাসবে, চেক দাও। রিভাইতে এইটাই থাকে, এই যে ওই যে এরকম চাপ দেয় তখন তো এরকম। হ্যালো, মেশিনেও আছে না? হ্যালো, চেক। মা গান্ধারী, তুমি আমার মা, ওই মা আজকে, আর আমি তোমার পুত্রা। এরাম, এসে বস। তোর মেয়ে কই? ওটা কি স্টেজে এসে বল। ওটা কি? আগামী 28 তারিখ, আজকে হচ্ছে 24, ভান্ডারকোনা অঙ্কুর সংঘের পরিচালনায় রক্তদান শিবির। রক্তদান মহৎদান, এই রক্তের দ্বারাই মানুষের জীবন বাঁচায় যারা মহৎ প্রাণ। আপনারা যদি কেউ রক্ত দিতে চান, আপনারা দয়া করে যাবেন ভান্ডারকোনা অঙ্কুর সংঘের পরিচালনায় 28 তারিখে। হরিবল। মা, আমার কোনো দোষ নেই মা, যার যার দোষে, কর্মের দোষে সেই ফল ভোগ করে। বাবা, ঝট করে নিচে চলে যেতে হবে না? হ্যাঁ, গানের মাধ্যমে বলছি। ও যার যার নিজের দোষে আমি দোষী নহি ভগবান, ভগবান জলে নামলে ভিজবে, আগুনে হাত দিলে পুড়বে। তোমাকে তোমার রক্ষা করে চলতে হবে। ঠাকুর ভবা পাগলা বলতেন, ন্যায়দণ্ড যার হাতে, ভয় করে তারে যমদণ্ড। আমি এমএলএ হয়েছি, আমি যদি চাকরি দেওয়ার নামে টাকা খাই, ঘুষ খাই, আমি যদি জনগণের টাকা মেরে খাই, কোনোদিন কিন্তু এটা গোপন থাকবে না। তাহলে আমার মন দুর্বল হয়ে যাবে, আমি বড় মুখ করে বলতে পারবো না। কিন্তু আমি বড় মুখ করে বলে যাচ্ছি, আমি আপনাদের হরিণঘাটার এমএলএ হয়েছি। যদি কেউ আমার 1 পয়সার দুর্নীতি দেখাতে পারে, তাহলে মানুষের সমাজে সেদিন থেকে আর মুখ দেখাবো না। আমার গুরুদেব বলতেন, ন্যায়দণ্ড যার হাতে, ভয় করে তারে যমদণ্ড। বলুক তো একজন। আমি অসীম সরকার বলতে পারি। কেন পারি? আমি তো কারো 1 পয়সাও মেরে খাইনি। কেউ বলতে পারে এই যে আমার সততার জায়গাটা আমি নষ্ট করিনি। কারণ আমি জানি, আমি যখন এমএলএ থাকবো না, তখন ভক্তের বাজারে যাব, কৃষ্ণ কথা বলবো। আমি যদি গায়ে কালিমা খাই, লোকে বলবে ও শালা এমএলএ নিয়ে কি করেছিল আমাকে জানা আছে, এখন ভালো কথা করছে। ঠিক কিনা? ঠিক তো? ইতিহাস কাউকে ক্ষমা করবে না, এটা মনে রাখবে। আজকে তোমার গায়ের বল আছে, আজকে তোমার রাজনৈতিক ক্ষমতা আছে বলে তুমি যা ইচ্ছা তাই করবে। ইতিহাস লেখা থাকবে তুমি কি কি করেছো। ইতিহাস কাউকে ক্ষমা করবে না। কেউ বলতে পারবে না চাকরি দিয়ে অসীম সরকার কারো কাছে 1 পয়সা নিয়েছে। যার যার নিজের দোষে
দোষী নহি ভগবান, আমি দোষী নহি ভগবান। অসাবধানে রাখলি রে তোর ঘরে অসাবধানে রাখলি রে তোর ঘরে পোলাপান, হায় রে অসাবধানে রাখলি রে তোর ঘরে পোলাপান। নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী, দোষী নহে ভগবান। অসাবধানে রাখলি রে তোর ঘরে পোলাপান, হায় রে অসাবধানে রাখলি রে তোর ঘরে পোলাপান। আমাদের কবিরা যে গান লেখেন, প্রত্যেক কবির গানের মধ্যে, প্রত্যেক সাহিত্যের মধ্যে, প্রত্যেক কবির কবিতার মধ্যে একটা জাগতিক জগতের কথা থাকে আর একটা আধ্যাত্মিক জগতের কথা থাকে। যে যে স্তরের মানুষ সে সেইভাবে ওটাকে ব্যাখ্যা করে। উদাহরণস্বরূপ লাগে বলা, একটা কাগজের উপরে লেখা আছে কমলা। যে ছেলেটি অথবা মেয়েটি কোনোদিন স্কুলে যায়নি, অক্ষর জ্ঞান নাই, নিরক্ষর, তার কাছে যদি আমি কাগজটা ধরি, বলুন নরনারী, তাহলে সে কি বলবে? এটা কালি দিয়ে এর উপরে দাগানো হয়েছে, সে তো অক্ষর চেনে না। কিন্তু বসে শোনেন জ্ঞানবান যার হয়েছে অক্ষর জ্ঞান, হয়তো ক্লাস 2-3-তে পড়ে, যদি কেউ গিয়ে ওই কমলা লেখা কাগজটা তার কাছে ধরে, এই বলতে পারিস এখানে কি লেখা? পারি পারি, আমার বাবা দার্জিলিং এ গিয়েছিলেন, এই কমলা এনে দিয়েছিলেন, এই তো কমলা লেখা আছে। কিন্তু যারা পড়ে ইউনিভার্সিটি বা কলেজে, যারা উন্নত হয়েছে নলেজে, তাদের কাছে গেলে দেখেন কি বলে, যে এতে কি লেখা? বলে কাগজটা আমার কাছ থেকে সরিয়ে নিন। কেন? কারণ আমি যখন ক্লাস 10-এ পড়তাম, সেখান থেকে একটা মেয়েকে ভালোবাসতাম, তার নাম কমলা ছিল। সে আমাকে কথা দিয়েছিল, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। আমার বুকে আঘাত করে অন্যের হাত ধরে চলে গেছে। ওই নামটা সরিয়ে নিয়ে যান, ওইটা দেখলেই কমলার কথা মনে পড়ে। একই কমলা, পাল্টানো তো হয় নাই নাকি? কিন্তু ওই কমলার কাগজ যদি কোনো ভক্তের কাছে ধরে, বলতে পারেন এখানে কি লেখা? সে বলবে এই কাগজটা যেন ঘাটে পথে ফেলবে না, এটা জলে ফেলে দাও, গঙ্গায় দাও। কেন? এটা কমলা মানে লক্ষ্মী দেবীর নাম, নারায়ণের বক্ষ বিলাসিনী মা লক্ষ্মী। এই কমলা লেখা কাগজটা যেন কারো পায়ের নিচে না পড়ে। ভগবানকে যে যেমন বুঝেছে সে তেমন বলেছে। ভগবানকে কেউ বলে চোর, ননি চোর, বসন চোর, কেউ বলে খুব বড় রাজনীতিবিদ, আর ভক্তেরা বলে যার নাম নিলে ভাসি চোখের জলে, সেই তো আমার গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল।
বসে থাকবেন, এমন কিছু কথা হবে যেটা বাড়ি নিয়ে গেলে আপনাকে সারা বছর ভাবাবে। তাই নাহলে কবি গান শুনতে কেন মানুষ আনে? কেন কবি গান ইউনিভার্সিটি লেভেলে সমাদৃত হবে? বুদ্ধিজীবীরা কেন কবি গান শুনতে? তাই আমার গান, অসাবধানে রাখলি রে তোর ঘরে পোলাপান হায় রে, অসাবধানে রাখলি রে তোর ঘরে পোলাপান হায় রে, অসাবধানে রাখলি রে তোর ঘরে পোলাপান। এই পোলাপান কোন পোলাপান? আমাদের ঘরেও সন্তান আদি আছে, কিন্তু ভিতরেও আছে। এই দেহের মধ্যে আছে, তার নাম মন। এই আধ্যাত্মিক আর জাগতিক এই বোধই অনেকের নাই। কাকে বলে? আমরা বলি এটা আধ্যাত্মিক, কাকে বলে? যা আছে কিন্তু তা দেখা যায় না, যা আছে কিন্তু তা দেখা যায় না, আবার সাধনার দ্বারাই তাকে প্রত্যক্ষ করা যায়, তা হচ্ছে আধ্যাত্মিক। বোঝা গেল? দুধের মধ্যে মাখন আছে, দেখা যায়? দেখা যায় কি? মাখনের মধ্যে ঘি আছে, দেখা যায় না। তাহলে দুধ আপনাকে দই পাততে হবে, দই আবার টানতে হবে, তারপরে মাখন উঠবে, মাখন জাল দেবে, তারপরে ঘি হবে। তাহলে এই দুধ থাকে কোথায়? গরুর গায়ে, অলানের ভিতর। আপনি অলান কাটিয়ে ফেলেন তো, দুধ বের করে দেখান তো। কায়দা আছে। অলানের মধ্যে ইনজেকশন ঢুকাই দিয়ে টানিয়ে দুধ দেখান তো। কোন নার্ভের মধ্যে ইনজেকশন ঢুকাই দিয়ে আমাদের যেমন রক্ত বের করে নেয় রক্তদান শিবিরে, সে দুধ তো বেরোয় না। কিন্তু বাছুরে যখন মুখ দেয়, আহা, কোথার থেকে দুধ পায়? হরিবল হরিবল। জবাব দিতে পারবা কে? ঠিক দেহের মধ্যে মন আছে, দেখা যায় না। দেহের মধ্যে কাম আছে, দেখা যায় না। কাম জাগ্রত হলে কাম ইন্দ্রিয়গুলো সচল হয়, তখন সেই কাল। দেহের মধ্যে রাগ আছে, ক্রোধ আছে, দেখা যায় না। একজনকে কুপিয়ে দিলাম, এগুলো দেখা যায়? যদি আমি গিয়ে বলি ডাক্তারবাবু ঠাই, ডাক্তারবাবু আমার কাম বাইরে গেছে, একটু অপারেশন করে কমাইয়ে দেন, একটু বাইসিয়ে যাই। এই যে ছেলে, কয়টা ছেলে? মনের আছে দুইটা ছেলে, 6টা ছেলে, আর কি আছে? দুটো বউ আছে। কি কি? একটা বউয়ের নাম সুমতি, আর একটা বউয়ের নাম কুমতি। জয় রাধে। আরে মেশে না কেন? হ্যাঁ, এই কুমতির হচ্ছে 6 ছেলে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। সুমতির 2 ছেলে, 3 ছেলে 1 মেয়ে। কি কি? জ্ঞান, বিবেক, বৈরাগ্য আর ভক্তি নামে একটা কন্যা। এদের না শাসন করতে হয় সন্তানদের, কিন্তু তুমি কি শাসন করেছো? আমার তুমি তো কুমতির কথা অনুসারে চলো সর্বক্ষণ, তাহলে তোমার হবে অধঃপতন। লোক বলবে, আরে টাকা পাইছো, পদ পাইছো, আয় করে নাও। পরে যদি পদ না থাকে আর কেউ টাকা দেবে না। লোক এই কথা বলবে, কুমতি গিয়ে ঠাসবে মুখ রেখে। কিন্তু সুমতি বলবে, খবরদার করিবা না, অন্যায় পথে অর্থ
লিখেছে, ছয়টি ছেলে আছে রে তোর বড়ই নেই আক্কেল, যাতে হয় ঘরের সর্বনাশ তাতেই বেশি মেল। তাতে বেশি রে তুই শেষ পরীক্ষায় করিবি ফেল, শেষ পরীক্ষা করি শেষ পরীক্ষায় করিবি ফেল, আসবে যেদিন কালের কাল। অসাধারণ রাখি রে তোর ঘরে পোলা পার হায় রে অসাধারণ রাখি রে তোর ঘরে পোলা তোর বড় ছেলে চঞ্চল বেশি অঞ্চলে কাটা, সকল গল্প খর্ব করে, নামটি তাহার কাম। তোর বড় ছেলে চঞ্চল বেশি অঞ্চলে কাটা, সকল গল্প খর্ব করে, নামটি তাহার কাম। সে সর্বনাশা তাই জানিলাম, সর্বনাশা তাই জানিলাম, করল বসে মৃত্যুবান। অসাধারণ রাখি রে তোর ঘরে পোলা পান হায় রে অসাধারণ রাখি রে তোর ঘরে পোলা মেজে ছেলে সকলে কাজে করে শুধু ভুল, কতবার এরম সমাজে দেখেছে নাকি চুল। করে মেজে ছেলে সকলে কাজে করে শুধু ভুল, মেজে ছেলে মানে ক্রোধ, কতবার এরম সমাজে দেখেছে নাকি চুল। করে এই ছেলেটি হয়ে নির্মূল, এই ছেলেটি হলে নির্মূল, থাকতো না মান অপমান। অসাধারণ রাখি রে তোর ঘরে পোলা পান হায় রে অসাধারণ রাখি রে তোর ঘরে পোলা লোভ মোহ আর দুইটি ছেলে মদার মাৎসর্য, পাড়ার লোকে বলে এদের স্বভাব কদর্য। স্বভাব কদর্য লোভ মোহ আর দুইটি ছেলে মদার মাৎসর্য, পাড়ার লোকে বলে এদের স্বভাব কদর্য। স্বভাব কদর্য অধমসিক বলে ধরে ধরে, রসিক বলে ধরে ধরল অসীম বলে ধরে ধরল, সাধন বড় সমাধান। অসাধারণ রাখি রে তোর ঘরে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি অসাধারণ বল। রাখি রে তোর ঘরে পোলা ঠাকুর ভবা পাগলার যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য, শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। গানের সময় কমাই দিয়েছিলে কেন? মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দিন বন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে সায় এবার যাব ভূমিকায়। আগেই এ সভায় শুনেছেন পালার সমাচার,
আমার বিপক্ষ কবি যিনি গান্ধারী নাম ধরেছেন তিনি শ্রীকৃষ্ণ চিন্তামণি নাম দিয়েছে এবার। তবে বসে শোনেন সুধীশত, শ্রীকৃষ্ণ হওয়ার মতো যথাযথ যোগ্যতা আমার মধ্যে নাই। তথাপি গাই কবি গান, যে ভূমিকা যখন করে দান সেই ভূমিকায় সভাস্থান আমিও দাঁড়াই। কবিগান বলে কারে, দুই কবি ছন্দে ছন্দে ঝগড়া করে, তাৎক্ষণিক ছন্দের দ্বারায় মুগ্ধ করে মন। কথায় কথায় হলে ছন্দ আনন্দ পায় ভক্তবৃন্দ, ছন্দে বাধা প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন। তাই বিপক্ষের কবি যিনি নির্মল সরকার ছিলেন, তিনি সে নিজের নাম করিয়া বর্জন, গান্ধারী ধরে নাম আমাকে করেছে কৃষ্ণ বাঁকা শ্যাম। 3-4টি প্রশ্ন করেছে উত্থাপন, কথা বলে না কেউ। আমি প্রণামিয়া কৃষ্ণের পায় যাচ্ছি এবার তার ভূমিকায়। সে যেন তার কথা কয়, গ্রহণ করে আমার এই হৃদয় আসন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্যসিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। হ্যালো, আর একটু লাগবে এইটা। হ্যালো, এই বক্সটা একটু লাগবে, এই যে এই বক্সটা, বড় বক্সটা। মনের কথা খুলে কই, আমি এখন আর কিন্তু অসীম সরকার নই। কৃষ্ণের ভূমিকা এবার আমি করিলাম গ্রহণ। প্রণামিয়া শ্রীকৃষ্ণের এবার তার ভূমিকা ধরি। গান্ধারীর প্রশ্নগুলো আমি করিব কর্তন। প্রথম প্রশ্ন করল দান, মরে গেছে 100 সন্তান, তুমি কৃষ্ণ ভগবান, গভীর রাত্রে দিলে দর্শন। আমার ছেলেগুলো মরার ফলে দেখো আমার হাতে মশাল জ্বলে, অন্ধকারে মৃত পুত্রের মুখ দেখব বলে আমি দিলাম দর্শন। দেখিতে চাই মৃত পুত্রের মুখ, আমার হৃদয় ভরা কত দুঃখ, জলে আমার বড় হুতাশন। সেই সময় আমার কাছে এলে বলো কৃষ্ণ নীল দলে, কেন তুমি হাসি দিলে? প্রথম প্রশ্ন করেছে উত্থাপন। মা, একটা কথা বলি তোমার ঠাই, মূলত আমি কিন্তু হাসি নাই। তাহলে এই হাসি হাসলো কোনজন? আমি কৃষ্ণ কালো শশী, যখন তোমার কাছে আমি আসি এই সময় মহাকাল দিয়েছে হাসি। মহাকাল পাগলা পঞ্চানন, সব কাল যেখানে মিলিত হয় তারে মহাকাল মৃত্যুঞ্জয় কয়, তাই না? এই হাসি দিয়েছে সেজন। কেন হাসে বলি তব পাশে, কি হাসির কারণ তুমি একবার স্মরণ করে দেখো দেখি। বাবা, তোমার কাছে বলে রাখি, কোনোদিন কারো বিপদের সময় তুমি হেসেছিলে কিনা? এইটা একটু বলো আমার সদন, তোমার নাই তা স্মরণ। কাল আছে 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার, যাকে ইংলিশে টেন্স বলা হয়, তাই তো? টেন্স মানে বাংলায় কাল। কয় প্রকার? 3 প্রকার। কি কি? অতীতকাল, বর্তমানকাল, আর একটা ভবিষ্যৎকাল। এই জন্য টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স। আমরা যখন লেখাপড়া শিক্ষা করেছিলাম তখন সন্ধে সন্ধে মাস্টারের কাছে শিক্ষা পেলাম 3 প্রকার আছে টেন্স কালের নির্ণয়, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তার পরিচয়। পাস্টেতে অতীতকাল হয়ে গেছে যাহা, প্রেজেন্টেতে বর্তমান ভুলো না তাহা, ফিউচারে ভবিষ্যৎ আগামীতে হবে। টেন্সের বিবরণে জেনে রেখো সবে, প্রত্যেক টেন্সের ফর্ম আছে 4টি প্রকার, ভুলিলে বিপদ ভারী এদেরই আকার। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট সরি, পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে 4 প্রকার ধরি। 3 গুণে 4 কত কি হলো ভাবিয়া, টেন্সের 12 ফর্ম শেখো মন দিয়া। তাহলে এই কথাগুলো বললাম কি কারণ? এই 3টি কাল বিবেচনা করে কর্ম করে চরাচরে জ্ঞানী মহাত্মন। আমি বর্তমান একটা শক্তি হাতে পেয়েছি বলে
ভবিষ্যৎ চিন্তা না করে গেলে সেই শক্তির বলে যদি অন্যায় কর্ম করি সাধন, অন্তর দিয়ে দেখেন ভেবে ভবিষ্যতে তার ফল পেতে হবে। বোঝা যাচ্ছে? এই চিন্তা করে করো কর্ম সম্পাদন। এই জন্যে আমার একটা গান আছে, ভেবে কর্মের পরিণতি, কর্মে তুমি হইও ব্রতী, যে কর্মে জীবনের ক্ষতি সেই কর্ম করিও বর্জ। যারা মদ খায় ভবিষ্যৎ চিন্তা করে খায়, মদ খাইয়ে যে কি আনন্দ পায়, আনন্দ রে। দেখেন এই কালী প্রতিমা বিসর্জন যখন দিতে যাবেন এ জায়গার এরা খাবে না, নে এরা কেউ খায় না। কি ডোলা যে ডোলে আর মাইকে বাজে ওলে ওলে, এই হাসিয়ে পড়ে। ওতে ও কি ভালো জিনিস? ও ভালো জিনিস? ও খেলে নিজের শরীর নষ্ট করে দেয়, পাকস্থলী শেষ হয়ে যায়। ভবিষ্যতে যে যেতে হবে না ডাক্তারখানায় সে চিন্তা নাই, দে আর এক প্যাক দে। ঠিক কইছি না নাকি? যারা গাঁজা খায়, গাঁজা খাতি কাজি ক্যাজা হয়ে যায়, তবু কই নিয়ে আয়। টান কি রে বাবা, গাঁজার আবার নাম আছে, বিভিন্ন নাম, যাতে পুলিশ ঠিক না পায়। দোকানের দ্বারে পুলিশ দাঁড়ায় থাকবে, গাঁজা কিনে চলে আসবে, পুলিশ ইচ্ছাটা ঠিক পাবে না। যাই কবে দাদা 10 টাকার সল্টু দেও। অন্তরে করুন ধারণা, পুলিশ তো জানে না সল্টু মানে গাঁজা। ঠিক কইছি না? দাদা এই 25 টাকার খিতিস দেও, কয় না কি? দাদা গোটা 5 টাকার বাবা দেবা, বাবা বাবা। আবার কেউ কয় মধু, কেউ কয় আঠা। আরে জ্যাঠা, গল্প তো একটা মনে পড়িছে না, থাক কব না, থাক কব না, খালি খালি কব। আমারে মানা করে দেখো তো, মুখ সেলু টেপ দিয়ে বুঝোই থাও, তাও কব। আমারে কি ভাবিস মনে মনে? আমি না কয়ে যাব। একটা লোক গাঁজা খায়, তার একটা মাইয়া আছে, মনে মনে চিন্তা করতেছে যদি একটা গাঁজা খাওয়া জামাই পাতাম, তাহলে জামাই শ্বশুর বসে মনটা ভরিয়ে গাঁজা খাতাম। এখন ছেলে দেখতে গিয়া তারে জিজ্ঞেস করা যায়, খোকা তুমি গাঁজা খাও? যদি কেউ খায় ও সে কবে আমি বিড়িও মুখে দেই না, কবে না। কি আপনি কি জিজ্ঞেস করছেন? আমি কোনোদিন বিড়ি তাই গন্ধ শুনতে পারি না, বুঝেছেন? বাড়ির লোক আরো কবে না না ও গাঁজা টাজা খায় না, বিড়িও খায় না, আর গাঁজা খাওয়া জামাই পায় না। মানে মেয়ে তো বিয়ে না দিলে হয় না। সত্যি বিয়ে দেশে, কিন্তু কপাল এত ভালো, গাঁজা খোর জামাই পড়িছে। মানে জামাই জানে না শ্বশুর গাঁজা খায়, শ্বশুর জানে না জামাই গাঁজা খায়, দুইজন দুইজনের ভয় পায়। চোখ দেখে মাঝে মাঝে একটু কেমন কেমন সন্দেহ হয়, কারণ গাঁজা খায় যারা না, চোখ দেখলেই ঠিক পায় তারা। আমার দলে ছিল এক দোতারা, আমি কাকা কয়ে ডাকতাম, বাড়ি বেশি দূর না, বাড়ি নয় তার বেশি দূর, বাড়ি ছিল রসুল্লপুর। ওরে খাওয়া না কাতরে, সেই প্রথম আজকের থেকে 35 বছর আগে উড়িষ্যায় গেছি, নতুন নতুন জায়গা, আমরা সবাই তেল টেল মারতেছি, রান্না হচ্ছে, খাবো খাবো। উনি যে এই গাছতলায় 7-8 জন নিয়ে টিপতেছে। আমি বললাম ও কাকা, এ জায়গা তো নতুন আসলাম, ঠিক পাইলিয়া কি করি? কয় চোখ দেখলি বোঝা যায়। আরে চোখে চোখে কথা কয়। এখন এই দুর্গা পূজার সময় জামাই শ্বশুর বাড়ি যায়, আরে জামাই রে তো ভয় পায়। আর গাজার নেশা যাদের আছে কি বলবো আপনাদের কাছে, না খাইয়ে পারে না কি লজ্জায়।
শ্বশুর মনে মনে ভাবে ওই দক্ষিণ ঘরে যাইয়া চুপ চুপ করিয়া কলকের মধ্যে ভরিয়া অন্তত 2-3 টান দিয়া একটু নেশাটা কাটাবে। আর ওই উত্তর ঘরে জামাই বসে রয়েছে, জানে না তো যে গাঁজা খাওয়ার টাইমে বাতাস ছাড়বে, দক্ষিণে বাতাস, এ তো জানে না। বেশ টিপে টাপিয়ে ভরিছে। দেখবেন যারা গাঁজা খায় ওদের আবার একটা এতটুক একটা থলির মতো থাকে, ওর মধ্যে সব মালামাল ভরা থাকে। একটা এতটুক তক্তা থাকে, ওর নাম আবার প্রেম তক্তি। এরম বাঁকানো একটা ছুরির মতো থাকে যেটা দিয়ে কাটে, ওর নাম রতন কাটারি। আর ছোট্ট একটা কলকি থাকে, ওটার নাম আবার বাঁশি। আর এতটুকু একখান লাল কাপড় থাকে, ওইটার নাম আবার ছাতি। সব বের করিয়ে গাঁজা টিপে টুপে কাটিয়ে কুটিয়ে ভরিয়া গোল পাকাইয়ে আগুন দিয়ে যখন টান দিয়েছে, ভাবছে বেশি সময় টানবো না, 2-3 টানে নেশা বানাবো। এমনি আস্তে আস্তে টানবি। ও ভাবতেছে তাহলে জামাই যদি এবার ঠিক পায়, জোরে জোরে চাক চাক হইয়ে ধুমুয়া একবারে দক্ষিণে বাতাসে আসিয়ে জামাই নাকের মধ্যে ঢুকে গেছে। জামাই পাগলা হয়ে গেছে। যদি গাঁজা কেউ খায় আর গাঁজার গন্ধ যদি পায়, পাগল হয়ে যাবে। কোন জায়গায় খায় রে? এই জায়গায় যদি কেউ গাঁজাখোর থাকিয়া থাকে, সে বুঝতেছে যে ব্যাপারটা কি। মাইরি আমি চোখ শুয়ে কই, জামাই চিন্তা করে হিয়ায় কে রে, কোন জায়গায় খায়, হায় হায় করবোটা কি রে। আবার যখন 2 টান দিয়ে ধুমো ছেড়িয়ে গেছে, জামাই নাকের মধ্যে গিয়ে ঢুকেছে। এখন গাজার যে নাম মধু, জামাই হাঁক ছাড়িছে, কে রে কোথায় মধু খায়। শ্বশুর ভাবতেছে এই তো জামাই কথা কয়, তা গাজারে যে মধু কয় এটা জামাই জানে কি করি। ভগবান তুমি দয়া করে গাঁজাখোর জামাই পাঠাইছ, আবার খাবো, আবার ওই দিক ধুবো দেবো। চাক চাক হয়ে গিয়ে একেবারে জামাইয়ের নাকের মধ্যে ঢুকেছে। এইবার জামাই জোরে বলছে, আরে কে রে কোথায় মধু খায়। শ্বশুর কয়ে ভ্রমর হস্ত উড়ে চলে আয়। কায়দা আছে। জামাই শ্বশুর একত্তরে ছোট ওই কলকি ধরে আনন্দ ভরে ওই গাঁজা খায়। 1 গাঁজার 3 ধর্ম, তোতা পেঁচা কুম্ভকর্ণ। কেউ দেখবেন একেবারে কুম্ভকর্ণর মতো দম ধরে বসে থাকে, আর কেউ দেখবেন ফেসর ফেসর করে, খালি গাঁজা খাই ফেসর ফেসর, কোনো কোনো টিবড়ি দেয়, কুচিয়া মাছের মতো চোখ হয়ে যায়। সত্যি কথাটা মাইরি এরকম নেশা। বুঝতে পারছেন কি বলছি? কি বলবো আপনাদের? ধারে মানুষ যদি একটু ভবিষ্যৎ চিন্তা করে, তাহলে গাঁজা মদ খেতে পারে, হিরোইন খেতে পারে, কতটা ক্ষতি করতে পারে আমারে। এই ক্ষতির চিন্তা যদি কেউ অঙ্ক কষে হিসেব করে, সে যাবে না গাঁজার ধারে, সে যাবে না মদের ধারে, সে যাবে না হিরোইনের ধারে। না 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 না, ঠিক কইছি না বেঠিক কইছি? যারা ভবিষ্যৎ চিন্তা না করিয়া কর্ম করে,